আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, হোমিও কথার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিওপ্যাথিক কনসালটেন্ট মোহাম্মদ নাইমুল ইসলাম বলছি। আজকে আমরা অ্যাজমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যাজমা এমন একটি রোগ যেটি বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন মানুষ এই রোগে ভুগছে। তো এই রোগ সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার। তো আমরা সর্বপ্রথম জানব যে অ্যাজমা কী। অ্যাজমা হলো মাংসপেশির আক্ষেপ, মিউকাস মেমব্রেনের স্ফীতি অথবা আঠালো পদার্থ নিঃসরণের কারণে ব্রঙ্কাইয়ের বায়ু চলাচলের পথ সরু হওয়ার ফলে সাঁই সাঁই শব্দসহ পুনর্পুনর প্রত্যাবর্তনশীল শ্বাসকষ্ট দেখা দিলে তাকেই হাঁপানি বা অ্যাজমা বলে। যেটাকে আমরা অ্যাজমা বলে থাকি, বাংলা হাঁপানি বলে থাকি। এটি আসলে মারাত্মক একটি রোগ, যার কারণে বিশেষ করে শ্বাসনালী, যেটি দিয়ে আমরা শ্বাস নেই, শ্বাস প্রশ্বাসের কাজে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হয় সেইগুলো বাধাপ্রাপ্ত হয় পরিপূর্ণভাবে শ্বাস বা নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে। তো এগুলোর মধ্যে এই যে অ্যাজমা বা হাঁপানি, এগুলোর অনেক প্রকারভেদ আছে। এগুলোর মধ্যে এই অ্যাজমা হলো প্রধানত দুই প্রকারের, যথা একটি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর একটি হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। এই কার্ডিয়াক অ্যাজমাকে বা কামথান অ্যাজমাকে 7টি ভাগে ভাগ করা হয়েছে, মানে বিভিন্ন ডক্টর বা চিকিৎসকগণ ভাগ করেছেন। যেমন একটি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, আরেকটি কার্ডিয়াক অ্যাজমা, পালমোনারি অ্যাজমা, টিউবারকুলার অ্যাজমা, নেজাল অ্যাজমা, নার্ভাস অ্যাজমা, রেনাল অ্যাজমা। আমরা যে 7টি অ্যাজমার কথা বললাম এর মধ্যে প্রধানত হচ্ছে দুটি, একটি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর একটি হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। এই যে অ্যাজমা বা হাঁপানির সমস্যা হয়ে থাকে আমাদের মধ্যে, এগুলোর বেশ কিছু কারণ রয়েছে। এগুলোর কিছু মূল কারণ বা প্রধান কারণ রয়েছে এবং কিছু আনুষঙ্গিক উত্তেজক বা পরিপোষক কারণ রয়েছে। তো আমরা এগুলোর মূল কারণ বা প্রধান কারণ হিসেবে সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ডায়াথেসিস এইগুলোকে বলতে পারি। এছাড়াও অনেক আনুষঙ্গিক বা উত্তেজক বা পরিপোষক কারণ রয়েছে। যেমন 1 নম্বরে হচ্ছে বংশগত বা জেনেটিক। এই বংশগত কারণেও কিন্তু মানুষের অ্যাজমা বা হাঁপানি হয়ে থাকে। বিশেষ করে আমাদের পূর্বপুরুষদের যদি কারো অ্যাজমা বা হাঁপানির সমস্যা থেকে থাকে, তার নেক্সট জেনারেশন যারা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা শুধু অ্যাজমার ক্ষেত্রেই না, যে কোনো রোগের ক্ষেত্রে এরকমের হয়। এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে আবহাওয়া এবং বাসস্থান। আবহাওয়া, আমি যে এনভায়রনমেন্টে আছি বা যেখানে অবস্থান করছি সেখানকার ওয়েদারটা কীরকম, এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যে এই ওয়েদারটা যদি স্যাঁতসেঁতে হয় বা ওয়েদারটা যদি ঠান্ডা লাগার মতো ওয়েদার হয় বা এটি যদি আমার অনুকূলে না থাকে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেই যাদের ন্যাচারালি যাদের এই সমস্যাটা আছে, তারা যদি ওয়েদারটা যদি তাদের অনুকূলে না পায় বা অনুকূলে না থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটি থাকে। আরেকটি হচ্ছে বাসস্থান। আমরা যেখানে বসবাস করছি সেই স্থানটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন, শুষ্ক বা শুকনো যদি না থাকে, স্যাঁতসেঁতে ভিজে ভিজে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আরেকটি হচ্ছে কন্টামিনেশন অফ অ্যানিমেল, জীবজন্তুর সংস্পর্শে। অনেকে বাসা বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন পেট অ্যানিমাল পোষে থাকেন, বিড়াল, কুকুর, অন্যান্য পশু পাখি পুষে থাকেন। সেক্ষেত্রে যেটি হয়, এগুলোর সংস্পর্শ কিন্তু মানুষের অনেক সময় অ্যাজমা বা হাঁপানির সমস্যাটা দেখা দেয়। যেখানে বিভিন্ন ধরনের ভাইরাস থাকে বা বিভিন্ন সমস্যা থাকার কারণে কিন্তু মানুষের এই যে অ্যাজমা এবং যে শ্বাসকষ্ট বা হাঁপানি, এটি কিন্তু ছড়ায় এই জীবজন্তুর সংস্পর্শে। আরেকটি হচ্ছে অ্যালার্জি রিয়াকশন বলতে প্রত্যেকেরই, বিশেষ করে মানুষদের মধ্যে প্রত্যেকেরই দেখা যায় কম বেশি অ্যালার্জি আছে। যাদের অ্যালার্জির পরিমাণটা কম্পারেটিভলি বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় যে একটা সময় এটি একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং এটি অ্যাজমা বা হাঁপানিতে রূপান্তরিত হয়। আরেকটি হচ্ছে পেরিফেরাল ইরিটেশন। আরও একটি কারণ হচ্ছে হজমের বিশৃঙ্খলা। বিশেষ করে কোনো মানুষের মধ্যে যদি ডাইজেস্ট পাওয়ার কম থাকে বা ডাইজেস্টের ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা থেকে অ্যাজমা বা হাঁপানির প্রবলেম হতে পারে। আরেকটু হচ্ছে জীবাণুজনিত কারণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি। কারো শরীরে যদি কোনো ক্রমে কোনোভাবে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আক্রমণ করে, এক্ষেত্রেও বা এই সমস্যা থেকেও অ্যাজমা বা হাঁপানি হতে পারে বিভিন্ন রোগের কারণে। যেমন
কুলোসিস, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এই রোগগুলোর কারণেও হাঁপানি বা অ্যাজমা হতে পারে। অতিরিক্ত ব্যায়াম, তাপমাত্রা এবং আর্দ্রতা। অতিরিক্ত এক্সারসাইজ, যারা অতিরিক্ত এক্সারসাইজ করে থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এছাড়া তাপমাত্রা, অতিরিক্ত যদি তাপ থাকে, তাপমাত্রা যে প্রত্যেক মানুষ যে স্থানে বসবাস করে বা তার অফিস হোক, বসবাসের জায়গা হোক, যেখানেই হোক না কেন, সে যেখানে নির্দিষ্ট সময়ের জন্য যেখানে থাকে বা অবস্থান করে সেই জায়গাটার তাপমাত্রাটা যদি মাত্রাতিরিক্ত হয় সেক্ষেত্রে এরকমের হতে পারে। আরেকটি হচ্ছে আর্দ্রতা, যদি ওয়েদারে বা আবহাওয়ায় যদি আর্দ্রতা বেশি থাকে, কম্পারেটিভলি পরিমাণের চেয়ে বেশি থাকে, সেক্ষেত্রেও অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আরেকটি কারণ হচ্ছে যে অ্যাজমা এবং হাঁপানির একটি অন্যতম কারণ বলে আমরা বলতে পারি, সেটি হচ্ছে ধূমপান ও মদ্যপান। বিশেষ করে যারা ধূমপান করে থাকেন, কন্টিনিউয়াসলি যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং যারা মদ্যপায়ী তাদের ক্ষেত্রেও এই অ্যাজমা বা হাঁপানির সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে অ্যাজমা কী, অ্যাজমা বা হাঁপানি কত প্রকারের, এবং কি কি এছাড়া অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাব্য কারণসমূহ। পরবর্তীতে আমরা অ্যাজমা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য, নতুন আমাদের ক্লিপস পাওয়ার জন্য সবাইকে অপেক্ষা করার অনুরোধ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।